আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সকলকে। নিউ স্টাডি হাব বাংলা অনার্স ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙ্গামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আপনারা যারা বাংলা অনার্স নিয়ে অর্থাৎ বাংলা সাহিত্য নিয়ে আপনারা যারা অনার্স করছেন, আপনাদের ধারাবাহিক বিভিন্ন ক্লাসের উপর ভিত্তি করে আমাদের আজকে বাংলা সাহিত্যের উপর একটা ক্লাস, যে ক্লাসটার টপিকস হলো বাংলা ভাষার ইতিহাস। আপনারা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছেন, আপনারা জানেন আপনাদের অনার্স প্রথম বর্ষের প্রথম কোডের যে টপিকসটা, সেই টপিকসটা হলো বাংলা ভাষার ইতিহাস। তো বাংলা ভাষার ইতিহাস থেকে আজকে আমরা ক্ষুদ্র কিছু অংশ, বিশেষত বাংলা ভাষার উৎপত্তি, বাংলা উপভাষা এবং বাংলা উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কিত কিছু আলোচনা করব। আপনাদের সাথে এই আলোচনার মধ্যে আপনাদের সাথে আছি আমি মেন্টর হিসেবে। একটু আগে পরিচয় দিলাম যে মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। তো আমাদের আজকের ক্লাসটার প্রথম যে টপিকসটা সেটা হলো বাংলা ভাষার উৎপত্তির একটা চিত্র। আপনারা হয়তো জানেন যে আমাদের পৃথিবীতে ১২টি ভাষা বংশ রয়েছে। সেই ১২টি ভাষা বংশের মধ্যে আমাদের ইন্দো ইউরোপীয় যে ভাষা, সেই ভাষাটা হলো সর্ববৃহৎ ভাষা বংশ। আমাদের বাংলা ভাষার পূর্বপুরুষও এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত। আবার এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে আমরা ৯টা অংশ বা ৯টা শাখার মধ্যে বিভক্ত করতে পারি। তার মধ্যে প্রথম যে শাখা সেটা হলো কেল্টিক, এরপর রয়েছে ইতালীয়, জার্মানীয়, আলবেনীয়, আর্মেনীয়, বাল্টোস্লাভিক, বুলগারিয়ান, গ্রিক এবং ইন্দো ইরানীয়। তাহলে আমাদের বাংলা ভাষাটার যে উৎপত্তি, সেই বাংলা ভাষার উৎপত্তি শুধু নয়, বরঞ্চ সমগ্র ভারতের মূল ভাষাগোষ্ঠী এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। তাহলে এটা একটু আপনারা খেয়াল রাখবেন যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষাগোষ্ঠী থেকে। উত্তর হবে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী থেকে। আরেকটা মজার বিষয় হলো এই ইন্দো ইরানীয় ভাষার অন্য নাম হলো আর্য ভাষা, যেটা আমরা একটু পরে চিত্রের মাধ্যমে দেখব। তাহলে এখানে আপনাদের জন্য আমি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটা চিত্র আপনাদের নিয়ে এসেছি। এই চিত্রটা আপনারা খুব ভালো করে মুখস্থ করে রাখবেন, কারণ এই চিত্রটা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন বর্ষের মধ্যে আপনাদের লাগবে। আপনারা যখন বিভিন্ন অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে অন্যান্য যে বর্ষের মধ্যে আপনারা এই চিত্রগুলোর ব্যবহারটা দেখবেন। তো আপনারা এই চিত্রটা একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষার বিবর্তনের একটা রূপরেখা দেওয়া আছে। সেই রূপরেখার মধ্যে প্রথম যে রূপরেখা আমরা সেটা দেখতে পাচ্ছি ইন্দো ইউরোপীয় ভাষা। আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাকে দুইটা অংশে বিভক্ত করা হয়েছে, একটা হলো ক্যান্তম আর একটা হলো শতম। তাহলে আমাদের বাংলা ভাষাটা মূলত এই শতম ভাষা গোষ্ঠী থেকে উদ্ভব লাভ করেছে, অর্থাৎ আমাদের ক্যান্তম ভাষার সাথে আমাদের বাংলা ভাষা, বিশেষত ভারতীয় ভাষার কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে আমাদের এই ভাষা গোষ্ঠীর মধ্যে শতম ভাষারই মূলত আমাদের ইন্দো ইউরোপীয় শতম ভাষার সাথে আমাদের বাংলা ভাষার সম্পর্ক। এই কারণে আমরা শতম ভাষা গোষ্ঠীর ভাষাগুলি মনে রাখার চেষ্টা করব। তাহলে শতম ভাষার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের শতম ভাষা থেকে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ভাষা, তার মধ্যে আর্য ভাষা। এই আর্য ভাষার আরেক নাম হলো ইন্দো ইরানীয় ভাষা। এরপর আমরা দেখতে পাচ্ছি আর্য ভাষা থেকে আমাদের তিন ধরনের ভাষা গোষ্ঠীর উদ্ভব করেছে, একটা হলো দ্রাবিড়, ইরানিক, আর একটা হলো ভারতিক বা ভারতীয়। সেই ভারতীয় থেকে উদ্ভব লাভ করেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আমরা পাচ্ছি পরবর্তীতে প্রাচীন ভারতীয় কথ্য ভাষা, এবং প্রাচীন ভারতীয় কথ্য ভাষা থেকে আমরা পাচ্ছি সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষারই পরবর্তীতে রূপ লাভ করেছে প্রাচীন প্রাচ্য ভাষা, এবং প্রাচীন প্রাচ্য ভাষা থেকে আমরা দুই ধরনের ভাষার উদ্ভব দেখতে পাচ্ছি, একটা হলো মাগধী প্রাকৃত, একটা হলো গরীয় প্রাকৃত। তাহলে এখানে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতামত প্রকাশ করেছেন যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে গরীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মত প্রকাশ করেছেন যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে মাগধী প্রাকৃত থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন যে গরীয় প্রাকৃত থেকে আমাদের গরীয় প্রবংশ, এবং গরীয় প্রবংশ থেকে তিনি আরেকটি সামষ্টিক রূপ দেখিয়েছেন, সেটা হলো বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে মূলত আমাদের বাংলা ভাষার উৎপত্তি। আর ডক্টর সুনীতি কুমার দেখিয়েছেন মাগধী প্রাকৃত থেকে মাগধীয় প্রবংশ, সেই মাগধীয় প্রবংশ থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি। তাহলে মাঝখানে বঙ্গ কামরূপী ভাষা, এই বঙ্গ কামরূপী ভাষা সম্পর্কে মতামত দিয়েছিলেন কে? বঙ্গ কামরূপী ভাষা সম্পর্কে মতামত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে এই বিশেষ ইনফরমেশন গুলো আপনাদের মনে রাখতে হবে, যেগুলো আমাদের
এক কথায় প্রশ্ন যেটা আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্রশ্নগুলো। এরপর আমরা দেখি বাংলা ভাষার পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপভাষার একটা চিত্র এখানে দেওয়া হয়েছে, যে উপভাষা হলো একটি ভাষার অন্তর্গত এমন একটি বিশেষ রূপ যা এক একটি বিশেষ অঞ্চলের মানুষের মুখের মাধ্যমে প্রচলিত হয়। তাহলে এই উপভাষার সাথে আমাদের আদর্শ ভাষা বা সাহিত্যিক ভাষা, যেটা আমরা সাহিত্যের ক্ষেত্রে ব্যবহৃত করি, সে আদর্শ ভাষা বা সাহিত্যিক ভাষার ধ্বনতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিকের পার্থক্য বিদ্যমান রয়েছে। আমাদের এই উপভাষাগুলোর চর্চার ইতিহাসটা হলো খুব প্রাচীন। 1876 সালে এই উপভাষা চর্চার প্রথম ইতিহাসটা শুরু হচ্ছে জার্মান থেকে, পরবর্তীতে সেটা বিস্তৃতি লাভ করেছে কোথায়? যুক্তরাজ্য, ব্রিটেন, স্কটল্যান্ড হয়ে, এবং পরবর্তীতে আমাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপভাষা সংগ্রহের কাজ চলে। কিন্তু এই সময়কালেও আমরা আমাদের যে বাংলা উপভাষা, সেই বাংলা উপভাষা সংগ্রহের কোনো আগ্রহ, সংগ্রহ বা চর্চার কোনো ইতিহাস আমরা লক্ষ্য করি না। বিভিন্ন সময় ভাষাতাত্ত্বিকরা তারা চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রাজশাহী এবং ঢাকা অঞ্চলের উপভাষার উপরে গবেষণা করলেও তারা এই অঞ্চলের উপভাষাগুলো সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের আগ্রহ বা কোনো ধরনের তারা আ- প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের উৎসাহ তারা দেখায়নি, উদ্যোগ গ্রহণ করেনি। পরবর্তীতে ব্রিটিশ আমলে আমাদের ভাষা তত্ত্ববিদ জর্জ আব্রাহাম গ্রিয়ামসন, আপনারা ওনার নামটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ ওনার নামটা হচ্ছে আমাদের ভাষাতত্ত্ব অনার্স চতুর্থ বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের যে আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো হয় এক কথায় প্রকাশ টাইপের, সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু ওনার নামটা আসবে। তো ওনার নামটা একটু ভালো করে খেয়াল রাখবেন এবং ওনার যে গ্রন্থ, সে গ্রন্থটা একটু মনে রাখবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ব্রিটিশ আমলে জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি 11 খণ্ডে ভারতীয় উপভাষার বিশ্লেষণ করেন এবং তিনি এটার নাম দেন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। এটি 1927 সালে তিনি প্রকাশ করেন। পরবর্তীতে আমাদের যে বাংলা একাডেমি, সে বাংলা একাডেমির উদ্যোগে বাংলা আঞ্চলিক অভিধান প্রণয়নের মাধ্যমে মূলত আমাদের উপভাষার সংগ্রহের একটা প্রাথমিক কাজ শুরু হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের উপভাষাগুলো সংগ্রহের ইতিহাসটা হলো বেশি দূর না। 1927 সালে যখন জর্জ আব্রাহাম গ্রিয়ারসন তিনি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশ করেন, তার সূত্র ধরে পরবর্তীতে আমাদের বাংলা একাডেমি উপভাষাগুলো সংগ্রহের কাজ শুরু করেন। তো বাংলা একাডেমি আমাদের এই বাংলা ভৌগোলিক যে অঞ্চল, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ভৌগোলিক অঞ্চল, সেই ভৌগোলিক অঞ্চলের উপরে 5টি উপভাষার অস্তিত্ব তারা দেখিয়েছেন। তার মধ্যে একটা উপভাষা হলো রাঢ়ী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, বাঙালি উপভাষা এবং কামরূপী বা রাজবংশী উপভাষা। তাহলে নিচে আমি আপনাদের জন্য একটা চিত্র নিয়ে এসেছি, এই চিত্রের মাধ্যমে মূলত আমরা এই উপভাষাগুলোর বৈশিষ্ট্য লক্ষ্য করব। তাহলে প্রথম যে উপভাষা, সেই উপভাষা ছিল আমাদের রাঢ়ী উপভাষা। তাহলে আপনারা এখানে যে লাল চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এই লাল চিহ্নর অঞ্চল এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং আমাদের হচ্ছে যে এদিকে বাংলাদেশের রাজশাহীর নিচু যে অংশটা রয়েছে, রাজশাহীর নিচের অংশ, এই অঞ্চলটাই মূলত আমাদের রাঢ়ী উপভাষার অস্তিত্ব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গালী উপভাষা, যেটা হলুদ চিহ্ন দিয়ে বঙ্গালী উপভাষা বিশাল একটা অংশ জুড়ে আমাদের বাংলা দেশের ভৌগোলিক অঞ্চলটা দখল করে আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের বাংলা ভাষার অধিকাংশ বা বাংলা উপভাষার অধিকাংশ অস্তিত্ব লাভ করেছে কোন উপভাষা থেকে? উত্তর হবে বঙ্গালী উপভাষা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঝাড়খণ্ডী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, এই যেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডী উপভাষা, এই ঝাড়খণ্ডী উপভাষা আমাদের আমাদের এই অংশটা হলো ঝাড়খণ্ডী উপভাষা। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বরেন্দ্রী উপভাষা, বরেন্দ্রী উপভাষা হলো আমাদের যে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চল জুড়ে মূলত আমাদের বরেন্দ্রী উপভাষার অস্তিত্ব আমরা লক্ষ্য করি। আমাদের যে এই যে নীল কালি যেটা, এটা হলো আমাদের বরেন্দ্রী উপভাষার অস্তিত্ব। এরপর আমরা দেখি আমাদের রাজবংশী বা কামরূপী ভাষা, যেটা হলো আমাদের রংপুর অঞ্চল যেটা রয়েছে, সেই রংপুর অঞ্চলের মধ্যে মূলত আমাদের এই রাজবংশী বা কামরূপী ভাষার অস্তিত্ব। এছাড়া আমাদের আরো কিছু পরবর্তীতে আমাদের আঞ্চলিক উপভাষার অস্তিত্ব আমরা লক্ষ্য করি। তার মধ্যে রয়েছে সিলেটি উপভাষা এবং চাটগাঁইয়া উপভাষা, অর্থাৎ আমাদের চট্টগ্রাম অঞ্চলে যে উপভাষা, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল, বিশেষত চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি অঞ্চলের যে উপভাষা, এই উপভাষাটা হলো আপনার চট্টগ্রাম বা চাটগাঁইয়া উপভাষা। এবং আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, তাহলে এই অঞ্চলের যে উপভাষা, এই উপভাষাটা হলো আমাদের সিলেট অঞ্চলের উপভাষা। তাহলে মূলত প্রাতিষ্ঠানিকভাবে আমরা উপভাষাগুলোর অস্তিত্ব পাচ্ছি 5টা। তার মধ্যে রয়েছে রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বাঙালি, কামরূপী বা রাজবংশী। এরপরেও আমাদের অপ্রচলিত কিছু বা আমাদের অলিখিত কিছু উপভাষার অস্তিত্ব আমরা লক্ষ্য করি। তার মধ্যে রয়েছে চাটগাঁইয়া উপভাষা, আমাদের সিলেটি উপভাষা এবং সর্বশেষ সুন্দরবনী উপভাষা।
তাহলে এটা